দেখো, টিনাও কিন্তু ঠকতে শিখে গেছে। সবাই বলো টিনা কি ভালো কি ভালো, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, মানে সোজার সাপটা, ওকে যা খুশি লোক বলে যাবে, ও সহ্য করে যাবে। একদম না। আজকে কি সুন্দর করে ও বদমাইশি একটু করে গেল। কি বললো? দেখো, আমার কিন্তু ঘুম পেয়েছে, আমার চোখ কিন্তু লাল হয়নি। যদিও আমার চোখটা দেখা যাচ্ছে না, অন্ধকার তো। যাই হোক, আহ, সত্যিই ওর চোখ লাল হয়নি, ওরও ঘুম পেয়েছে। আমরা দেখেছি সারাদিন খুব পরিশ্রম গেছে। তাহলে ঘুম পেলেই যে সবার চোখ লাল হয়ে যাবে, এটা যে হয় না, সেটা ও বুঝিয়ে দিয়ে গেল। তাহলে কি মিন করতে চাইলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো দর্শকরা। তাহলে যেটা বলতে চাইলো বা যেটা বোঝাতে চাইলো, সেটা তোমরা বুঝে নিয়েছো। তাহলে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। টিনা যে স্ট্রাইক দিল, তাতে সবার খুব মাথা ব্যথা। কিন্তু টিনা যে এতদিন ধরে সহ্য করলো, টিনা যে এত কষ্ট পেল, বা টিনাকে যে এইভাবে বলা হলো, মানে অকথ্য ভাষায়, নোংরা ভাষায় আক্রমণ করা হলো। অ্যাকচুয়ালি শুধু বলা হয়নি, আক্রমণ করা হয়েছে। এবং আহ, ওকে নানান কেচ্ছা কলাপে বশীভূত করা হয়েছে। কিছু গল্প রচনা করা হয়েছে, রটনা করা হয়েছে, এবং তার সত্যতা যাচাই না করে। এবং এখনও এখনও সেই গল্পগুলো যে সত্যি, সেটা ওরা বলে যাচ্ছে। এবং তা প্রমাণসহ নাকি তাদের হাতে সমস্ত কিছু আছে, যেটা কিনা ওরা ঠিকভাবে ঠিক সময় বার করে আনবে। তাহলে এত কষ্টের কি আছে? প্রমাণ সহ প্রমাণ আম, সবার সামনে নিয়ে আসুক। তা তো আনছে না, শুধু গল্প, শুধু রটনা, শুধু লোককে নিচু করার প্রবৃত্তি। আসলে এগুলো কিছুই না, এগুলো হচ্ছে কিছু দলগত পরিকল্পনা। মানে কিছু লোক চাইছে কোনোভাবে টিনাকে ছোট করতে, যাতে ও যেগুলো চাইছে বা ও যেগুলো আইনি পদক্ষেপ নিয়েছে, সেগুলোয় যেন ও সাকসেস না হয়। এবং এগুলো যে খুব একটা আম, পাকা মাথা বা বজ্জাত মাথা থেকে বেরোচ্ছে, সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। এবং সে যে খুব শিয়ানা পাবলিক ভাবছে নিজেকে, সেটাও আমরা বুঝতে পারছি। কারণ প্রতিনিয়ত তার না ঠুকলে, না কন্ট্রোভার্সি ছুড়ে দিলে, তার একটা দিনে রাতে ঘুম হয় না। না, তাই আজকে নিজে মুখে বলে দিল যে কেন সে স্ট্রাইক দিয়েছে। যেটা সত্যি, যেটা ও মনে করেছে যে এটা না করলে আর নয়। ও নিজের জন্য যত না করেছে, আমার মনে হয় সমস্ত নারী জাতির জন্য করেছে। যে ছেলেটার পিছনে ও স্ট্রাইক দিয়েছে, সেটা অনেক দিন আগে ওর দেওয়া উচিত ছিল। কিন্তু ও ভেবেছে না, কন্ট্রোভার্সি করছে, করুক, কোনো না কোনো একদিন বুঝে যাবে। কিন্তু ও বোঝেনি। কাজে ও বলেছে এরকম কন্ট্রোভার্সি কিন্তু অনেকেই করে আমরা দেখতে পেয়েছি। ওর বাদ দিয়ে প্রচুর ওই কুলাঙ্গারকে ফলো করে কন্ট্রোভার্সি করে, কিন্তু হয়তো মুখ দিয়ে ওরকম জঘন্য নোংরা নোংরা ভাষাগুলো বেরোয় না। তাদের তো কই স্ট্রাইক দেয়নি। হ্যাঁ, যারা একদম আহ, মানে তাদের লিমিট ক্রস করে গেছে, তাদেরই ও টার্গেট করেছে। এটাই উচিত। মানুষকে কখনোই তার নোংরা কাজে বাড়তে দেওয়া উচিত নয়। এবং একটা কথা অনেকদিন আগে বলেছিলাম যে অন্যায় যে করছে, তার থেকেও বেশি অপরাধী হয়ে যায় যে ওই অন্যায়টাকে সহ্য করে। অ্যাকচুয়ালি কেন, সে সহ্য করছে বলেই, হ্যাঁ, যার প্রতি অন্যায় হচ্ছে সে অন্যায়টা সহ্য করছে বলেই অপর পক্ষ কিন্তু দিন প্রতিদিন তার অন্যায় কাজকর্ম চালিয়ে যেতে পারছে। কারণ প্রতিবাদটা হওয়া দরকার। প্রতিবাদ না হলে কোনো দিনই এই কাজকর্ম থামবে না। কাজেই যার প্রতিবাদ করার কথা তাকেই প্রতিবাদ করতে হবে। এবং আমরা শুধুমাত্র তাকে উৎসাহ দিতে পারি এবং বলতে পারি হ্যাঁ, এই কাজটা ঠিক হচ্ছে, এই কাজটা ভুল হচ্ছে। জাস্ট একটা আহ, পরামর্শ দিতে পারি। এবার সেই পরামর্শটা সে নেবে কি নেবে না, সেটা তার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। কারণ আমরা ক্রিয়েটার অনেকে আছি, বা অনেকের অনেক রকম মত। কাজেই তার যেটা মনে হবে না, এই মতটা আমার পক্ষে ঠিক, বা এই মতটা আমার ভালো লাগলো, তাহলে সেই মত অনুযায়ী ও চলুক। এটাই হলো সঠিক কথা। তাছাড়া তার তো ফ্যামিলির লোকজন আছেই। আমাদের থেকেও তারা অনেক বেশি গাইডেন্স দিচ্ছে, যারা ওর গার্জিয়ান। তারপরে আছে কিছু লিগ্যাল পার্সন, যারা ওকে অ্যাডভাইস দিচ্ছে বা যাদের অ্যাডভাইস অনুযায়ী ও চলছে। কাজেই পুরো ব্যাপারটা যে একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে চলছে, বা ভবিষ্যতেও আমরা দেখব ও সেই প্রসিডিওরের মধ্যে দিয়ে গিয়েই ও সাকসেস পাবে, সেইটা আজ অন্তত কিছু ক্রিয়েটার
আমরা তো বুঝছি, তারাও বুঝতে পারছে। এবং সর্বোপরি বাদরের কিন্তু একটু হলেও মুখটা চুন হয়েছে। আজকে কিন্তু হয়েছে। আমরা কিন্তু ভিডিওতে দেখতে পেয়েছি। তার মুখে কিন্তু সেই কনফিডেন্সটা দেখা গেল না। তারও মনে কিন্তু ভয় হয়েছে, যদি চ্যানেলটা উড়ে যায়? আরে চ্যানেল উড়ে যাবে কেন? বলদের মতো কথা। চ্যানেল উড়বে কেন? সে স্ট্রাইক কি পড়বে না পড়বে সেটা পরের কথা। আদৌ পড়বে কিনা সেটাও পরের কথা। কিন্তু কথাটা হচ্ছে আমি নিজে সৎ থাকবো। আমার যে স্ত্রীর সঙ্গে বনিবনাই হচ্ছে না, যার সঙ্গে আমি সংসারই করব না, যাকে আমি দিনে রাতে গালি দিই, আমি না দিতে পারি লোককে দিয়ে দেওয়াই, যে আমার সন্তানের মা সেটাই আমার স্বীকার করতে অসুবিধা হয়, সন্তানকে যার কাছে আমি দেওয়ার কথা ভাবতেই পারি না, ঠিক আছে? তাহলে সেই স্ত্রীর ভিডিও কেন আমি আমার চ্যানেলে রেখে দেবো? বলুন তো? তাহলে এটা কোন ধরনের আ স্বার্থপরতার উদাহরণ হয়ে যাবে এটা? আমার মধ্যে এতটুকু আম মধ্যে এতটুকু সেলফ রেসপেক্ট যদি না থাকে যে আমার নীতি আমি পরিষ্কার নিয়ে চলবো। যার সঙ্গে আমি থাকবো না তার কোনো জিনিসটাই আমি ইউজ করব না। বলেছিল না? বলেছিল না এই বাঁদর? যে তার ব্যবহারের কোনো জিনিসটাই নেব না। তাহলে কি করে, কোন অথরিটিতে বা কোন নীতিতে ও ওই পরকীয়ারত পরকীয়া করেছে সেই বউয়ের ভিডিও তার চ্যানেলে রেখে দেয়? সে থাকুক না তার মধ্যে। তার তো সেই ভিডিওগুলো দেখার কথা নয়। অন্তত সেই ভিডিও থেকে যে আর্নিংসগুলো আসছে সেগুলোও নেওয়ার কথা নয়। মানে সেগুলো নিতে তার ঘৃণা হওয়া উচিত। তাহলে সে কেন ওই ভিডিওগুলোকে রেখে দিয়েছে? এখনও প্রাইভেট করেনি। ডিলিট করার কথা বলছি না। অন্তত প্রাইভেট তো করুক। হ্যাঁ, ডিলিট করবে কিনা সেটা তো আমরা দেখতে যাব না। আমরা যাতে দেখতে না পাই, আমি সেটা বলতে চাইছি। সে ডিলিটই করো আর প্রাইভেটই করো। যেটা করো, করো। এইটুকু তো আশা করতেই পারি আমরা। তার স্বচ্ছ প্রতিমূর্তিটা এইভাবে তো সামনে আসুক যে আমি যাকে পছন্দ করি না তার কোনো জিনিসে হাতও দিই না, তার কোনো জিনিস আমি রেখেও দিই না। সে সে যেমন তার সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে চলে যেতে পেরেছে, তাহলে আমিও তার সমস্ত জিনিস মানে যেটুকু সামান্যতম যদি কিছু আমার বাড়িতে অবশিষ্ট থাকে, সেটা গুডসই হোক বা কোনো ভিডিওই হোক, সেগুলো আমি তাকে পাঠিয়ে দেবো বা আমার বাড়িতে রাখবো না। এটাই তো উচিত একটা প্রকৃত হাসব্যান্ড, যে কিনা ভালো হাসব্যান্ড, গুড হাসব্যান্ড, নীতিবাচক হাসব্যান্ডের এইটুকু আ চরিত্র, এইটুকু নীতি তো আমরা ডিজার্ভ, মানে তার ডিজার্ভ করা উচিত। এইটুকু তো আমরা আশা করতে পারি তার থেকে। যে একজন গুড হাসব্যান্ডের, গুড ফাদারের এইটুকু তার নীতিবোধ থাকবে। কই আমরা দেখতে পাচ্ছি না তো। আমরা দেখছি একজন লোভী পুরুষকে। যে কিনা টাকার লোভে সমস্ত কিছু বিক্রি করতে আ বাড়িটাকেই দোকান বানিয়ে ফেলেছে। সে সবাইকে বিক্রি করতে পারে। সে তার ইমোশনসকে বিক্রি করতে পারে, সে তার ভালো লাগাকে বিক্রি করতে পারে, সে তার খারাপ লাগাকে বিক্রি করতে পারে। বাবা, মা, ছেলে, বউ, দিদি, জামাইবাবু, এদের তো ছেড়েই দিলাম। এদের তো ছেড়েই দিলাম। এ টোটাল ব্লগিং লাইফে সারা জীবন প্রতিটা ক্ষণ সবকিছু বেচেই এসছে। কটা আ দিন যদি একটু ভালো আমরা ভিডিও দেখে থাকি। বাদবাকি সারা ব্লগিংয়ে শুধুই কন্ট্রোভার্সি, শুধুই কন্ট্রোভার্সি। এইরকম কন্ট্রোভার্সি ব্লগিং আমি আজ অব্দি সেভাবে দেখিনি। অনেক ব্লগার আছে যারা কিনা কন্ট্রোভার্সি পছন্দই করে না প্রথম থেকে। কারণ কেউ সামান্যতম কন্ট্রোভার্সি শুরু করলে সে প্রথমেই ওয়ার্নিং দিয়ে দেয়। এর মধ্যে সেই সামান্যতম সেন্সটুকু নেই যে আমার ফ্যামিলি, আমার নিজস্ব ব্যাপার, তাকে আমি আম ব্রডকাস্টিং হতে দেব না। ওয়াইটি প্ল্যাটফর্মে আনবো না। আমার ব্লগিংয়ে যেটুকু দেখছো সেটুকু নিয়ে কথা বলো। যে আমরা যেগুলো, বা আমাদের কথা বাদ দিন, এর আগে যেগুলো ওর দিদিকে নিয়ে, সৌমালিকে নিয়ে যেসব কন্ট্রোভার্সি হয়েছিল, সেগুলো কি আমরা ওর ডেইলি লাইফে দেখেছিলাম? একটা ঘটনাও কি দেখেছিলাম? শুধু বলা কওয়া কথা নিয়ে এসে সেগুলোকে নিয়ে চর্চা করা হয়েছে। এইগুলো কি নির্লজ্জতা নয়? সে তো একবারও প্রোটেস্ট করেনি যে আমার দিদিকে নিয়ে এরম বলো না। যদি দিদি আমার প্রতি কোনো অন্যায় করে থাকে বা আমি দিদির প্রতি কোনো অন্যায় করে থাকি, সেটা আমাদের প্রাইভেট ম্যাটার, আমরা বুঝে নেব। সে আমার দিদি, আমার বাবা-মার, আমার রক্ত। একবারও কি সে বলেছে? সে সে আজও দিদিকে ভাঙিয়ে খেতে চায়। সে শিল্পীকে স্ট্রাইক দিয়ে দিল, জানতো যেখানে ওর দিদি স্ট্রাইক দিয়ে রেখেছে। ওই জন্য সে একটা স্ট্রাইক দিয়ে দিল। আরেকটা স্ট্রাইকের অপেক্ষা করছিল।
যেই দিদি তুলে নিল অমনি তার গায়ে জ্বালা ধরলো, দিদিকে অমনি ইমোশনাল ব্ল্যাকমেল করতে বসে গেল। আরে দিদি অনেক বেশি আমাদের থেকে এই বাদরকে চেনে, একে দিদিকে চেনাতে হবে না এদের, এ জানে, প্রথম থেকেই জানতো, কিন্তু তবু ভেবেছিল যদি রিলেশনটা ঠিক করে নেওয়া যায়, একটা সুস্থ সম্পর্কে আনা যায়, অন্তত সৌমালি ভেবেছিল আমি যেটুকু ভুগে থাকি থাক, আমার ছেলে যেন তার মামার বাড়িটা একটা সুস্থভাবে দেখতে পারে। পেল কি? কেউ কি বলেছে যে তার কোনোদিন আমরা এই বাদরের বাবা মার মুখে শুনেছি যে তার একটা নাতি আছে মেয়ের ঘরের? কোনোদিন বলেছে? কারণ মেয়ের ঘরের নাতি তো এদের বংশধর নয়, এদের বংশ বাড়াবে না, ওই মিত্র ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাবে না। কাজেই যাকে ধরে রেখেছে মানে এই স্বার্থপর ফ্যামিলি নিজের স্বার্থপরতা সারা মানে বছরের পর বছর চালিয়ে যেতে চায়, মানে বংশ পরম্পরায় রেখে যেতে চায়। তাই বলি ভগবানের কি মহিমা, এদের ঘরে সেই আবার ছেলেই হলো, আবার ছেলে কিনা মায়ের সঙ্গে যেতে পারলো না, এই আহ, অমানুষ বাবার কাছে রয়ে গেল, যে কিনা দেখতে শুনতে আকার ইঙ্গিতে মানুষ, ব্লগিংয়ে দেখায় তার মতো সুপিতা সুপুত্র সুভাই হয়ই না। আজকে ওই এজেন্ট দিদির শাশুড়ির কাজ, মানে যে ভিডিওতে দেখালো, সেই ভিডিও দেখালো, কলাপাতা ওসব কেটে নিয়ে গিয়ে তার বাড়িতে নিয়ে গেল, এবং ছাদে কাজ হচ্ছে, তারপর চা খাচ্ছে, তারপর দিদি রান্না করে দিল। সেগুলো দিদি রান্না তো করে না, দিদি কোনো কিছুই করে না, দিদি শুধু দেখভাল করে, রান্নার লোকে করে দিল, সেটা অবশ্য ভিডিও শেষে বলেছে। সেগুলো সে খেলো, তারপরে সে তার আগে মিষ্টি কিনে নিয়ে গেল, সমস্ত কিছু দেখালো। অথচ যখন এর দিদামা মারা গেছিল, সে কিন্তু ওই মামার বাড়ির ভিডিও সেভাবে কিন্তু কিছু দেখায়নি, সেভাবে দেখায়নি তার মামার বাড়ির লোকজনদের সঙ্গে সে কী করেছে, কীভাবে থেকেছে, খুব সামান্যতম ছেলে সংক্রান্ত কিছু না দেখালেই নয়। তাহলে যদি ওর মামার বাড়ির লোকজনদের ভালো বোঝানো হয়ে যায়, যদি সৌমালির সঙ্গে যে ওর ছেলে যে কথোপকথন, যে ওদের মিট আপ যেটা হয়েছিল, প্রথম দেখার যে অনুভূতি, এইগুলো যদি ক্যামেরাবন্দি করলে সবাই সৌমালিকে ভালো ভেবে ফেলে, সেই সংক্রান্ত কিন্তু ও কোনো কিছুই দেখায়নি। মামার বাড়ির ভিডিও যখনই দেখিয়েছিল তখনই ওরা একটা কোনো ঘরে মা ছেলে আর কি বলে ও নিজে শুয়ে আছে নয় বসে আছে, নিজেদেরই শুধু দেখিয়ে গেছে। মামার বাড়িতে যে এত লোক, তাদের সঙ্গে যে ওদের ইন্টারেক্ট, ওদের খাওয়া দাওয়া, ওদের কথোপকথন, কোনো কিছুই দেখায়নি। তাহলে এখান থেকেই আমাদের বুঝে নিতে হবে এর মাথায় সবসময় কূটনীতি চলে, সবসময় কূট বুদ্ধি চলে, যে আমি কতটা দেখাবো, কতটা দেখালে আমার কন্টেন্ট হবে, কতটা দেখালে আমি নিজেকে ভালো দেখাবো আর অন্যকে খারাপ দেখাতে পারবো। এর ব্যাপারটাই তাই। একমাত্র এই দালাল দিদিকে ভালো বলতে বাধ্য, কারণ এজেন্টের দমই আলাদা, কারণ এ পুরো ব্যাপারটাকেই তো চালনা করছে। কে বলতে পারে সমস্ত ব্যাপারটাই এর পরিণত মস্তিষ্ক থেকে বার হচ্ছে কিনা? না হলে এর হাজব্যান্ড অসুস্থ, কিন্তু এর চার্ম দেখো। আমরা কিন্তু এই অবস্থায় যে কোনো, এই পরিস্থিতিতে যে কোনো মহিলা ইউটিউবকে গুলি মারো, ভিডিও করবো, সেই মানসিকতা কোথায়? এত পয়সার তো আমার প্রয়োজন হয়নি, মানে এত তো ভিখিরি অবস্থা আমার নয় যে আমার পয়সার জন্য ইউটিউব আমার ভিডিও চালিয়ে রাখতেই হবে। সবসময় লাইভে আসছি, ভিডিও করতে পারছি না কোনো কারণবশত, সব আপডেট দিতে হবে আমার ভিউয়ার্সদের। ভিউয়ার্সরা কী করবে? গিফট পাঠাবে? টাকা পাঠাবে? হ্যাঁ, ওই জন্যই করে, অ্যাকচুয়ালি ওই জন্যই করে, কারণ আমাকে সবসময় তোমরা সাহায্য করো, আমার লড়াইয়ে আমার পাশে থাকো, আমার জীবনটাই লড়াই, আমি খুব কষ্টে আছি, মানে এক ধরনের ভিক্ষাবৃত্তি। এরপরে ভাইও এর সঙ্গে ভিক্ষাবৃত্তি করবে, অলরেডি করছে, এর ভিক্ষাবৃত্তি চালু হয়ে গেছে, এই ৩-৪ মাস ধরে তো তাই করলো। বউ চলে যাওয়ার পর থেকে ভিক্ষা করেই তো খাচ্ছে। অ্যাকচুয়ালি মানে ইউটিউবের গ্রেট ভিখারি, বাদর ভিখারি, মানে আর কি কি এর বিশেষণ হতে পারে, আমি ভাবছি ভবিষ্যতে আরও কি কি এর সঙ্গে অ্যাড হবে। এত নির্লজ্জ, এত স্বার্থপর, এত পরনির্ভর, এত অলস, এত লোভী, আর কি কি বলবো একে।
আমার থেকে ভালো বোধহয় আমার ভিউয়ার্সরা এসে আর কমেন্টস বক্সে লিখে যায় এর সম্বন্ধে। কিন্তু সেই কথাগুলো তো আমি এখানে বলতে পারি না। সব কথা বলতে পারি না। কিন্তু কিছু, কিছু আমি তোলার চেষ্টা করি। অ্যাকচুয়ালি এই কমেন্টস বক্সে এসেও অনেকেই একে বলে, "এইসব বাদ দাও। ভাই এসব বাদ দাও। তুমি তোমার মতো সাধারণ লাইফ নিয়ে চলো। যেগুলো বাদ গেছে সেগুলো জীবন থেকে কেটে ফেলো। তুমি তোমার মতো ভালো ভালো থাকো আরকি।" এ কি সেটা শোনে? এ নিজের ভিউয়ার্সদের কথাই তো শোনে না। তাহলে অন্য মানে আমাদের কথা কেন শুনতে যাবে? অ্যান্টি যারা তারা কেন শুনবে? বরং কেউ বলুক, "না, না তুমি কন্ট্রোভার্সি করো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। হ্যাঁ, তুমি ভিডিওর শেষে গিয়ে যেসব কথাগুলো বলো একদম পারফেক্ট।" এই কন্ট্রোভার্সি ক্রিয়েটর কয়েকজন আছে যারা কিনা লোককে পতন হতে দেখলে, কারোর পতন হতে দেখলে আরো বেশি করে ইন্ধন দেয়। মানে সেই কথাটা আছে না, "পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ।" অ্যাকচুয়ালি সেই ঘটনাটাই ঘটছে। এটা আজকে একটা লেটেস্ট জিনিস হলো। সেটা কি না, আমাদের বাদর তার এজেন্ট দিদির বাড়িতে গিয়ে যে কাজকর্ম দেখাচ্ছিল, তার মধ্যে দিদি একটি শাড়ি পরেছিল যেটা কিনা তার বাপের বাড়ি থেকে এসেছে। অবাক হয় না কেউ? বাপের বাড়িটা আমার এই বাদরের বাড়িটাই হলো সেই দিদির বাপের বাড়ি। মানে আ বাদরের বাবা হলো এই দিদির বাবা। বুঝে নাও এবার, বুঝে নাও। তাহলে এদের বংশ পরিচয়টা কি? এটাই তো আমরা ধরে নেব। কারণ দিদির বংশ পরিচয় যা ছিল, এর বংশ পরিচয়ও কি তাই? যাই হোক, এদের এই উদার মানসিকতার জন্য এদের কনগ্র্যাচুলেশন। এইরকম মেয়েকে যারা অ্যাকসেপ্ট করে নিতে পারে, কিন্তু ঐরকম বউকে যে কিনা শুধুমাত্র ফোন আলাপ করেছিল বা সোশ্যাল মিডিয়ায় চ্যাট করেছিল লিখে, লিখে বা ফোনে, যাই ধরে নিই, আমরা তো কেউ দেখিনি। যাই হোক, যেটাই হোক হয়েছিল, সেটাকে এরা অ্যাকসেপ্ট করতে পারেনি। আসলে সেটাও কারণ না। আমার মনে হয় সেটাও কারণ না। সেটাও হয়তো ওরা অ্যাকসেপ্ট করে নিত। কিন্তু আসল কারণটা কি জানেন? আমাদের টিনা বলেছিল সে সোশ্যাল মিডিয়ায় মানে ইউটিউব প্ল্যাটফর্মে আর থাকবে না। সে ব্লগিং করবে না। এটাই হলো আসল কারণ। এটাই একদম আসল কারণ। এটার জন্যই এই গন্ডগোল। এর রাগে গা জ্বলছে। এখানে থেকে করবে না বলেছিল। এখন বাড়ির থেকে বেরিয়ে গিয়ে নতুন চ্যানেল খুলে আ তার প্রায় ১ লাখের দিকে যাত্রা শুরু হয়ে গেছে। আমার বাড়িতে না করে তার বাপের বাড়িতে গিয়ে করে পয়সাগুলো তার বাবা-মাকে দিচ্ছে। এর কিন্তু গায়ের জ্বালা খুব। তাহলে ১ম থেকে কিন্তু এ কিন্তু আ নোংরামিটা ১ম এই স্টার্ট করেনি। কিছুদিন পর করেছে। যখন কিনা এ চ্যানেল স্টার্ট করেছে। নাহলে চ্যানেল যাতে স্টার্ট না করে কিরম বলদ, মোবাইল-টোবাইল সব কেড়ে রেখে দিয়েছে। আরে! মোবাইল কিনে করা যায় না? তার বাবা-মা নেই? সে কি অনাথ? এটাই ভেবেছিল। ভেবেছিল আমি না থাকলে ও পারবেই না চ্যানেল গ্রো করতে। আরে বিয়ের আগে থেকেই ওর একটা চ্যানেল ছিল। আমরা যারা পুরানো আমরা সবাই জানি। এই বলদটা কিছু জানত না। যাই হোক, বাদরের কাজ বাদর করবেই। সে যে চিরকালের বলদ, আর বাদরের গলায় কোনোদিনই মুক্তোর মালা শোভিত হয়নি, এখনো হয় না, ভবিষ্যতেও হবে না। কাজেই এই এখনকার ভিডিও আমি এখনই স্টপ করছি। আমার সঙ্গে যারা ১ম থেকে ভিডিওটা দেখেছো, তাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার অবশ্য করে করবে। এখনকার মতো টাটা। আবার আসবো অন্য সময় অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে।